আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে থাকছে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের বা দশম শ্রেণীর পল্লী সাহিত্য প্রবন্ধ নিয়ে কিছু আলোচনা। আমি মমতাজ খাতুন, সিনিয়র শিক্ষিকা, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাসাবো শাখা। তাহলে আমাদের আজকের পাঠ পল্লী সাহিত্য লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। পল্লী সাহিত্য সম্পর্কে যে আমরা আজকে পড়বো, এখানে পল্লী সাহিত্যের কিছু ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমি আজকে এখানে আলোচনা করেছি পল্লী সাহিত্যর। তার মধ্যে আমাদের রিডিং থাকবে না, রিডিংয়ের আলোচনা থাকবে না। এখানে আমরা একটা বই দেখতে পাচ্ছি, ময়মনসিংহ গীতিকা। এটা পল্লী সাহিত্যের অংশ বিশেষ একটা। পরবর্তীতে আমরা ময়মনসিংহ গীতিকা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, আমাদের যেহেতু পল্লী সাহিত্য লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা আগে জানবো। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম হচ্ছে 1885 10 জুলাই। উনি অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। গ্রামের নাম পেয়ারা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায়। মৃত্যুবরণ করেছেন 1969 সালে 13 জুলাই। তখন পূর্ব পাকিস্তান ছিল, এখন বর্তমান বাংলাদেশ। 84 বছর বয়সে। শিক্ষকতায় উনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছিলেন, পিএইচডি ডিগ্রি। সরবন বিশ্ববিদ্যালয় থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। পেশা হচ্ছে অধ্যাপনা। পরিচিতির কারণ হচ্ছে তিনি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ। তার পুত্রের নাম আছে এখানে আত্মীয়, মর্তুজা বশির। পুরস্কার হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 1980 সালে, 21 পদক পুরস্কার পেয়েছেন 2002 সালে। তাহলে আমরা মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জানলাম। আমি এখানে পল্লী সাহিত্যের উল্লেখযোগ্য কিছু বিষয় তুলে ধরেছি, বারবার বলছি। রিডিং নিয়ে আরেকটা ক্লাস আছে তোমাদের, ইনশাল্লাহ সেটা দেখলে, এর 2টা ক্লাস দেখলে তোমাদের ক্লাস সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পল্লী সাহিত্য যেহেতু আমরা রিডিং আজকে পড়বো না, মূল বিষয়গুলো এখানে তুলে ধরেছি, সেগুলো একটু খেয়াল করো। বলছে যে পল্লী সাহিত্যের উপাদান হচ্ছে 5টি: ময়মনসিংহ গীতিকা, খনার বচন, ছড়া, পল্লীগান, রূপকথা। এখানে ময়মনসিংহ গীতিকা, খনার বচন, ছড়া এগুলো নিয়ে আলোচনা আছে। পল্লীগান, রূপকথা এগুলো নিয়েও আমি পরবর্তীতে আর একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিব, বা এই ক্লাসেই যদি সম্ভব হয় তাহলে এখানে আমি আলোচনা করে দিব। তাহলে আমরা জানলাম পল্লী সাহিত্যের উপাদান হচ্ছে 5টি। এখন দেখো, প্রথম যে উপাদানটার নাম আমরা জানলাম ময়মনসিংহ গীতিকা। এটা সংকলন গ্রন্থ, যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত 10টি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের 10টি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে 1923 থেকে 1932 সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তা সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের অধিবাসী চন্দ্রকুমার দে এইসব গাথা সংগ্রহ করেন। এই গীতিকাটি বিশ্বের 23টি ভাষায় মুদ্রিত হয়েছে। যে ময়মনসিংহ গীতিকা এটা 23টি ভাষায় মুদ্রিত হয়েছে। তাহলে এখানে আমরা ডক্টর দীনেশচন্দ্র সেন সম্পর্কে একটু জানলাম, চন্দ্রকুমার দে সম্পর্কে একটু জানলাম। এগুলো পল্লী সাহিত্য পড়তে গেলে আমাদের এগুলো লাগবে, এগুলো ছাড়া পল্লী সাহিত্য হবে না। কারণ পল্লী সাহিত্য সংরক্ষণ করেছেন যারা পল্লী সাহিত্যকে মানুষের সামনে তুলে ধরেছেন, তিনারাই হচ্ছেন ডক্টর দীনেশচন্দ্র সেন, তারপরে চন্দ্রকুমার দে, মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ, তারপরে আরও অনেক লেখক সাহিত্যিক আছে। তাহলে আমরা ময়মনসিংহ গীতিকা সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিলাম। এখান থেকে তোমাদের নৈবিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কাজে লাগবে, এটা ভালো করে পড়বা। এরপরে বলতেছে ঘুম পাড়ানি গান বা ছড়া গান। ঘুম পাড়ানি গান এক ধরনের সঙ্গীত যা শিশুদের ঘুম পাড়ানোর সময় শোনানো হয়ে থাকে। গবেষকদের মতে পৃথিবীর প্রথম ঘুম পাড়ানি গানটি লেখা হয়েছিল 4000 বছর আগে, প্রাচীন ব্যাবিলনের বর্তমান ইরাক অঞ্চল। অজ্ঞাত এক গীতিকার এ ধরনের গান রচনা করেছেন। লন্ডনে অবস্থিত ব্রিটিশ মিউজিয়ামে প্রাচীনতম ঘুম পাড়ানি গানটির প্রাচীন ফলকটি সংরক্ষিত রয়েছে। বিশেষজ্ঞ রিচার্ড ড্রামাবিল বলেন, প্রাচীন ঘুম পাড়ানির গানে ভীতিকর বিষয়বস্তুর প্রাধান্য ছিল। সুপ্রাচীন কাল থেকে বিশ্বের সকল দেশের সংস্কৃতিতে ঘুম পাড়ানি গানের দেখা পাওয়া যায়। যেমন আমাদের দেশের মায়ের ঘুম পাড়ানি গান, যা আমাদের শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয়। আমরা মনে আছে ছোট যখন ছিলাম তখন আমার খালারা মারা যখন ঘুম পাড়াতো তখন গান গেত, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, তারপর খোকা ঘুমালো পাড়া জোড়ালো বুড়গি এলো দেশে, ইত্যাদি। এরকম আরও অনেক ছড়া গান আছে
যেগুলোকে আমরা সরস প্রাণের জীবন্ত উৎস বলি। এই যে সরস প্রাণের জীবন্ত উৎস, এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস, এই লাইনটা নিয়ে অনুধাবনমূলক প্রশ্ন আসে আমাদের। এই লাইনটা নিয়ে আমাদের জ্ঞানের প্রশ্ন আসে নৈবিত্তিকে। এই জন্য এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস, এই লাইনটা সম্পর্কে মনে রাখতে হবে। এটা নিয়ে লাইন আসা মানেই ছড়া সম্পর্কে লিখতে হবে। এবার বলতেছে আমাদের দেশে ছেলেমেয়েরা কথায় কথায় ছড়া কাটতে থাকে। যেমন রোদের মধ্যে যখন বৃষ্টি শুরু হয় তখন ছেলেমেয়েরা গান গায় কি, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। তাহলে ছড়া সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিলাম। এরপর বলতেছে শুধু তাই নয়, বাবা, বড় ভাই বোনেরাও ঘুম পাড়ানি গান গেয়ে বাচ্চাদের ঘুম পাড়ান। ঘুম পাড়ানি গান এবং বিভিন্ন রকম ছড়া আমাদের দেশের পল্লী সাহিত্যের অমূল্য সম্পদ। এই সম্পদ সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এরপর হচ্ছে খনার বচন। এই খনার বচন নিয়ে 10টা বাক্য এখানে দেওয়া হলো। হ্যাঁ, খনা হচ্ছে একজন ভারতীয় জ্যোতিষীবিদ, একজন নারী। তিনি হচ্ছে আনুমানিক 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই খনার এগুলো রচনা করেছেন। সম্ভবত সম্রাট চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় বিক্রমাদিত্য রাজত্বকালে এগুলা মানুষের মুখে মুখে এসেছে, মানুষ জেনেছে। তো খনা হচ্ছে এই কৃষি ভিত্তিক যে খনার বচনগুলো আমাদের জন্য দিয়ে গিয়েছেন, সেগুলো আসলে এখনও আমাদের মা, খালা, বাবাদের মুখে শুনি, চাচাদের মুখে শুনি যে ওনার কথা অনুযায়ী চাষবাস করলে ফসল ভালো হয়, বা গাছ নিয়ে উনি যে তথ্যগুলো দিয়ে গিয়েছেন সেগুলো একদম 100তে 100 সত্য হয়। তো এখানে বলতেছে যে অনেকের মতে খনা হচ্ছে জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী। ওনার ভারতে ওনার জন্ম। খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া, কৃষি নিয়ে ছড়া। খনার বচনগুলো হচ্ছে 4 ভাগে বিভক্ত: কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজে ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান। হ্যাঁ, খনার ভবিষ্যৎবাণীগুলো খনার বচন নামে পরিচিত। ধান, কলা, গরুকে খনার বচনে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়ে অধিক সংখ্যক বচন রচিত হয়েছে। মাটি, আবহাওয়া, ধাতুর অদল বদল, মেঘ বৃষ্টির শ্রেণীকরণ ও সময় নির্ঘণ্ট আবহাওয়ার আন্দাজ, দুর্যোগ ও প্রাকৃতিক পরিবর্তনের আগাম প্রস্তুতি, প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ের আগাম হিসাব নিকাশ, প্রাকৃতিক নির্দেশনা ইত্যাদি নিয়ে খনা বচন তৈরি হয়েছে। অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। হ্যাঁ, খনার বচনের একটি উদাহরণ হলো পূর্ণিমা অমাবস্যা আছে যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল। বলতেছে পূর্ণিমা অমাবস্যায় যে হাল ধরে তার দুঃখ থাকে চিরকাল। এরকম আরও অনেক আমাদের বইয়ের মধ্যে আরও অনেক খনার বচন আছে। আমরা এগুলো পড়তে পড়তে জানতে পারবো। অজস্র খনার বচন আছে এরকম। হ্যাঁ, পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল তার হয় দুঃখ চিরকাল। আগের পৃষ্ঠাটা এখানে। এই ছিল তোমাদের মানে খনার বচন নিয়ে আলোচনা। আচ্ছা, এরপরে বলতেছে দেখো কিছু প্রবাদ প্রবচন দিয়েছে এখানে। আমরা প্রবাদ বাক্য যেগুলোকে বলি, আমাদের যারা দেখা যায় যে গ্রামে লেখাপড়া করে না এরকম, তারাও অনেক ভালো ভালো প্রবাদ প্রবচন পারে, যারা আমরা লেখাপড়া করেও পারি না। এবং এই প্রবাদ প্রবচনগুলো কিন্তু আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। খুব সত্যি কথা এগুলো। একটা বলছে যত গর্জে তত বর্ষে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ না ছুঁই পানি, আপনি বাঁচলে বাপের নাম, নাচতে না জানলে উঠান বাঁকা। এরকম আরও অনেক 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 প্রবাদ প্রবচন আছে, যেগুলো আমরা একটু সার্চ দিলে, গুগল সার্চ দিলে আমরা প্রবাদ প্রবচন সম্পর্কে জানতে পারবো। এরপরে দেখো রোমারোলা সম্পর্কে দিচ্ছে। রোমারোলা সম্পর্কে আমাদের পড়তে হবে, কারণ আমাদের বইয়ের শুরুতেই যখন আমরা পল্লী সাহিত্যের ক্লাসটা নিয়েছি, যে ওইখানে শুরুতেই তোমাদেরকে আমি বলেছি যে রোমারোলা সম্পর্কে ওইখানে আলোচনা আছে। রোমারোলার জন্ম হচ্ছে 1866 সালে 29 জানুয়ারিতে। মৃত্যু হচ্ছে 1944 30 ডিসেম্বর। 78 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পেশায় উনি নাট্যকার, প্রাবন্ধিক, শিল্প, ঐতিহাসিক ও ঔপন্যাসিক ছিলেন। তিনি ফরাসি ছিলেন, জাতীয়তাবাদী তার ফরাসি। তার সময় লেখালেখির সময় হচ্ছে 1902 থেকে 1944। সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1915 সালে। উল্লেখযোগ্য পুরস্কার তার এটা। জ্যাক ক্রিস্তপ তার যে গ্রন্থটা, এই জ্যাক ক্রিস্তপ গ্রন্থের জন্য উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার আমরা পড়ব ডক্টর দীনেশচন্দ্র সেন সম্পর্কে। উনি রায়বাহাদুর ছিলেন। ওনার জন্ম 1866 সালে 20 নভেম্বর এবং মৃত্যু হচ্ছে 1939 সালে। তিনি শিক্ষাবিদ, গবেষক, লোক সাহিত্য বিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার।
তাহলে উনি হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতে ভারতে যখন তখন হয়তো জন্মগ্রহণ করেছেন। কলকাতা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত, হ্যাঁ, তার নাগরিকত্ব হচ্ছে ব্রিটিশ ভারতীয়। তিনি ব্রিটিশ ভারত যখন ছিল তখন জন্মগ্রহণ করেছেন। উনি বেঁচে ছিলেন কত বছর? বেঁচে ছিলেন 73 বছর। তাহলে এই ডক্টর দীনেশচন্দ্র সেন সম্পর্কে পড়তে হবে, রোমারোলা সম্পর্কে পড়তে হবে, চন্দ্রকুমার দে সম্পর্কে পড়তে হবে। তাহলে পরেরটা দেখি আমরা। এই যে 1890-এ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে 1896 সালে বঙ্গ ভাষা ও সাহিত্য শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। 1911 সালে তার সুবিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অব বেঙ্গলি লিটারেচার প্রকাশিত হলে তা সর্বমহলে ভূয়সী প্রশংসা অর্জন করে। 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোশিপ প্রদান করে এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন। তাহলে আমরা দেখলাম যে এই যে বঙ্গভাষা ও সাহিত্য, তারপরে হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে একটা উপাধি দেওয়া হলো। তিনি ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা যে সম্পাদনা করলেন, কিভাবে করলেন সেই কাহিনীটা এখানে লিখে দিয়েছি। এগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো জানলে, একটু তথ্য জানা থাকলে ওনাদের সম্পর্কে লিখতে সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে মনসুর বয়াতি। মনসুর বয়াতি হচ্ছে দেওয়ানা মদিনার লেখক। মনসুর বয়াতির জন্ম নেত্রকোনা জেলায়, জাতীয়তা বাংলাদেশি, পেশা বাউল। পরিচিতির কারণ দেওয়ানা মদিনা ময়মনসিংহ গীতিকার পালা উনি কী করেছিলেন? গীতিকার ছিলেন ওইটার। মনসুর বয়াতি আনুমানিক 18 শতকের একজন গীতিকবি বা লেখক বলো, গায়ক বলো ছিলেন। তিনি ময়মনসিংহ গীতিকা পালাটির রচনা করেছিলেন। আমরা যে ময়মনসিংহ গীতিকা ছবিটা দেখলাম, একটা বইয়ের ছবি দেখলাম না প্রথমে পড়তে যেয়ে, সেটার। আর উনি হচ্ছে দেওয়ানা মদিনার লেখক। ঠিক আছে, মনসুর বয়াতি সম্পর্কেও আমাদের জানতে হবে। এখন দেখো, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আমরা যে রূপকথার গল্প পড়ি, এই রূপকথার গল্পে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, ঠাকুর দিদির ঝুলি, দাদা মশাইয়ের থলে, এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রচনা। উনি হচ্ছে 1877 15ই এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1956 সালে উনি মৃত্যুবরণ করেন। বাংলা হচ্ছে 1284 এবং 1362। বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা এবং সংগ্রাহক। তার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলন 4টি খণ্ডে প্রকাশিত হয়েছে। খণ্ডগুলো হচ্ছে ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, ঠান দিদির থলে, দাদা মশাইয়ের থলে। আমরা যেগুলো পড়ে খুবই আনন্দ পাই, মজা পাই। ইনি হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এরপরে দেখো বলছে যে এই যে বহমান কালের গ্রাম বাংলার গৃহস্থ, কৃষক, জেলে, মাঝি, মুটে, মজুরদের জীবনচারণ যে সাহিত্যে প্রতিফলিত হয়েছে তাকে আমরা বলি পল্লী সাহিত্য। আজকে যে আমরা পল্লী সাহিত্য পড়ছি, আমি পল্লী সাহিত্যের উল্লেখযোগ্য বিষয়গুলো এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। লেখক সাহিত্যিকদের সম্পর্কে তোমাদেরকে তথ্য দিচ্ছি, কারণ ওনারাই এই পল্লী সাহিত্যটাকে সংরক্ষণ করে নিয়ে এসেছিলেন। তো পল্লী সাহিত্যকে যে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে, তার জন্য তো আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপগুলো এখানে নিচে দেওয়া হলো। দেখো, বলতেছে বর্তমানে পল্লী সাহিত্যে 16 আনার ভেতরে 15 আনা হচ্ছে শহরের সাহিত্য বা নাগরিক সাহিত্য, যেখানে আধুনিকতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কিন্তু সাহিত্যকে বিলুপ্ত হতে রক্ষা করতে গেলে বাংলা সাহিত্যে গৃহস্থ, কৃষকদের, মুটে মজুরদের কথা তুলে ধরতে হবে। তাদের সুখ দুঃখ, পাপ পুণ্য ইত্যাদি বিষয়কে ফুটিয়ে তুলতে হবে। শহরের সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি পল্লী সাহিত্য নিয়ে আলোচনা ও চর্চা করতে হবে। এরপর বলতেছে রাষ্ট্রীয়ভাবে পল্লী সাহিত্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার প্রসারের উদ্যোগ নিতে হবে। সকলকে গ্রাম বাংলার সৌন্দর্য সম্পর্কে অবহিত করতে হবে। ফলে সকলে গ্রামীণ মানুষ, সমাজ ও প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং পল্লীর সমাজ সংস্কার ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। তরুণ প্রজন্মকে বিভিন্ন ছড়া, প্রবাদ বাক্য, বচন, গ্রামীণ খেলায় ব্যবহৃত বিভিন্ন বাধাগত ছিল যা সাহিত্যের অন্তর্ভুক্ত, এগুলো সম্পর্কে উৎসাহিত করতে হবে। আমাদের পল্লী সাহিত্যকে যদি রক্ষা করতে হয় তাহলে যে পদক্ষেপগুলো নিতে হবে সেই পদক্ষেপগুলো এখানে দিয়ে দিচ্ছে। আমি তো তোমাদেরকে বলেছি আগেই যে পল্লী সাহিত্যের বিশেষ বিশেষ দিকগুলো আমি আজকে ক্লাস নিচ্ছি। আর তোমাদের পল্লী সাহিত্য রিডিংয়ের ওপরে তো একটা ক্লাস আছেই। এটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন তোমাদের পড়তে সুবিধা হয়।
বিশাল অংশ মানুষের মুখে মুখে যেহেতু কালের বিবর্তনে মানুষ হারিয়ে যাবার সাথে সাথে হারিয়ে যাচ্ছে এই সাহিত্য যদি গুরুত্বের সাথে সংরক্ষণ করা না হয় তবে ধীরে ধীরে এই অফুরন্ত ভাণ্ডার শূন্য হয়ে যাবে। বর্তমান সভ্যতার উন্নত দেশ তথা যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের দেশগুলোতে তাদের গণসাহিত্য সংরক্ষণের ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের দেশে তা এখনও করা হয়নি। তাই আমাদের ঐতিহ্যকে সংস্কৃতিকে রক্ষা করার জন্য আজ উপযুক্ত গবেষক ও সাহিত্য মনীষীদের উদ্যোগ ও যথার্থ চেষ্টা একান্ত প্রয়োজন। গল্পকার পল্লী সাহিত্যের সৌন্দর্যের কথা বলতে গিয়ে ময়মনসিংহ গীতিকার কথা বলেছেন। আমরা নাগরিক সাহিত্যের প্রভাবে পল্লী সাহিত্যের কথা ভুলতে বসেছি, কিন্তু এ বড় আক্ষেপের বিষয়। এ অবস্থা অব্যাহত থাকলে আমাদের জাতীয় সাহিত্যের অপূরণীয় ক্ষতি হবে। তাই বাংলার লোকসাহিত্য সংরক্ষণের ও প্রসারের জন্য বিশেষ গুরুত্বের সাথে পল্লী সাহিত্য আহরণ করা আবশ্যক। মোট কথা, পল্লীর মাঠে ঘাটে আলো বাতাসে ছড়িয়ে আছে পল্লী বাংলার অমূল্য সম্পদ। পল্লীর প্রতিটি পরতে পরতে অফুরন্ত সাহিত্য ছড়িয়ে আছে, যা আমাদের অবহেলায় বিলুপ্তর পথে, মানে হারিয়ে যাচ্ছে। এগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে, সংরক্ষণ করতে হবে। চন্দ্রকুমার দে যে সংগ্রহ করে নিয়ে এসেছিল, ডক্টর দীনেশ চন্দ্র সেন যে সংগ্রহ করে নিয়ে এসেছিল, সেটুকু নিয়েই আমরা নাড়াচাড়া করি। কিন্তু এখনও আমাদের পল্লীর অনেক সম্পদ এরকম বিলুপ্তির পথে। সেগুলো যদি আমরা সংরক্ষণ করে নিয়ে আসি, তাহলে বিশ্বকোষে যত শব্দ আছে তার থেকে আমাদের পল্লী সাহিত্য সম্পদ আরও বেশি। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা পরবর্তীতে আরও ক্লাস পাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।